আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্র বইয়ের তৃতীয় অধ্যায় সম্রাট শের শাহ সম্পর্কে জানব। চলো বিস্তারিত জেনে নিই। শের খানের বাল্য নাম হচ্ছে ফরিদ খান সুর। পিতা হাসান শাহ সুর ছিলেন সাসারামের জায়গিরদার। সাসারাম হচ্ছে আফগানিস্তানের একটি অঞ্চল। বিমাতার অত্যাচারে ও পিতার আচরণে অতিষ্ঠ হয়ে তিনি জৌনপুরে গমন করেন। জৌনপুর হচ্ছে ভারতের একটি অঞ্চল, আর সেখানেই তিনি শিক্ষা দীক্ষা অর্জন করেন। তিনি 1497 থেকে 1518 খ্রিস্টাব্দ পর্যন্ত পারদর্শিতার সাথে সাসারামে শাসনকার্য পরিচালনা করেন। পরবর্তীতে 1522 খ্রিস্টাব্দে তিনি সাসারাম ত্যাগ করেন ও বিহারের শাসনকর্তা বাহার খান লোদির অধীনে চাকরি করেন। বাহার খান লোদি যখন তাকে চাকরিচ্যুত করেন, তা ছিল বাবরের অধীনে। বাবর তাকে সাসারামের জায়গিরদার ফিরে দেয়, অর্থাৎ শের খান বা ফরিদ খানকে বাবর আবার শক্তিশালী করে তোলেন। শের খান 1530 খ্রিস্টাব্দ চুনার দুর্গর কৃতিত্ব গ্রহণ করেন এবং 1531 খ্রিস্টাব্দে দুর্গ দখল করলে তিনি কৌশলে দুর্গের অধিকার বজায় রাখেন। তো তিনি কিভাবে রাজ্য জয় করেন তা দেখিনি। পরবর্তীতে 1534 খ্রিস্টাব্দে বিহারের শাসনকর্তা জামাল খানকে পরাজিত করে সমগ্র বিহার তিনি দখল করেন। এখানে জামাল খান হলেন বাহারের পুত্র। তিনি পিতার মৃত্যুর পর শাসন ক্ষমতা পান। এছাড়াও শের শাহ দুবার গৌড় আক্রমণ করেন। বিলগ্রামের যুদ্ধের মাধ্যমে শের শাহ দিল্লির সিংহাসন আরোহণ করেন এবং রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। তিনি প্রথমেই পাঞ্জাব দখল করেন ও খোকার উপজাতিদের দমন করেন। তিনি বাংলা শাসনকর্তা বিদ্রোহী খানকে দমন ও বরখাস্ত করেন। 1544 খ্রিস্টাব্দে তিনি চিতর অধিকার করেন। তার কেন্দ্রীয় শাসন কাঠামো দেখিনি। শের খানের কৃতিত্বের মাঝে একটি হলো তার কেন্দ্রীয় শাসন ব্যবস্থা পুনর্গঠন করেন, যেখানে তার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জমিদারি শর্তের নতুন প্রথা করেছিলেন তিনি, যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুশাসন পরিচালনার জন্য তিনি 6টি মন্ত্রণালয় সৃষ্টি করেন, যার মধ্যে বিচার, চিঠি, যোগাযোগ, অর্থব্যবস্থা ইত্যাদি ছিল, যা পাঠ্য বইয়ে নির্দিষ্টভাবে ব্যাখ্যা আলোচনা করা হয়েছে। আর তার সাম্রাজ্যকে তিনি সম্পাদনের সুবিধার্থে সাম্রাজ্যে 47টি সরকার অর্থাৎ প্রাদেশিক সরকার ও 1,13,000টি পরগনায় বিভক্ত করেন তার সাম্রাজ্যকে। এছাড়াও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রবর্তন করেন ও পুলিশ ব্যবস্থার উন্নতি করেন। মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে কুবলিয়ত ও পাট্টা প্রথা। শের খান নতুন একটি প্রথা প্রবর্তন করেন জমির শর্ত বা অধিকার নিয়ে, আর এই শর্ত বা অধিকারই হচ্ছে কুবলিয়ত বা পাট্টা প্রথা। তো কুবলিয়ত আর পাট্টা প্রথা এটা কি আসলে একটু দেখিনি। একটি উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে জানাবার চেষ্টা করেছি। ধরি আমি রাজা বা শাসকের জমি ব্যবহার করছি, অর্থাৎ আমার কোনো স্থান বা জমি না থাকায় আমি দীর্ঘ 10 বছর যাবত এই জমিতে চাষ করছি, মানে এটি অন্য কেউ ব্যবহার করছে না, কিন্তু আমি ব্যবহার করছি। এই সংক্রান্ত প্রমাণাদি সহ আমি উক্ত স্থানের রাজাকে বা ধরি শের খানকে আর কি একটি কুবলিয়ত দিব যে এই অঞ্চল আমার, এখানে আমি বসবাস করছি এবং চাষাবাদও করছি, যা উক্ত স্থানের রাজা অর্থাৎ শের খান যাচাই বাছাই করবেন এবং আমাকে পাট্টা দিবেন। আর এই পাট্টার মাধ্যমে এইটি প্রকাশ পায় যে এই জায়গাটি ব্যবহারের বিনিময়ে আমি রাজাকে অর্থাৎ শের খানকে খাজনা বা কর দিতে হবে, যা ছিল একটি লিখিত চুক্তি। জমি সংক্রান্ত উপমহাদেশে লিখিত চুক্তি বা ডকুমেন্ট প্রথম শুরু হয় শের খানের আমল থেকেই, যা পাট্টা বা কুবলিয়ত নামে পরিচিত। পাট্টা ও কুবলিয়ত নামে পরিচিত। এছাড়াও তিনি ঘোড়ার ডাক ব্যবস্থা চালু করেন ও গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন। এখানে ঘোড়ার ডাক ব্যবস্থা হচ্ছে ঘোড়াতে গিয়ে গিয়ে বিভিন্ন স্থানে চিঠি পৌঁছে দেওয়া, যা হচ্ছে ঘোড়ার ডাক ব্যবস্থা। আর গ্র্যান্ড ট্রাঙ্ক রোড হচ্ছে প্রায় 1500 মাইল বিস্তৃত একটি স্থান, যেখানে পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত হয়েছে। তো আজকের আলোচনা ছিল এতটুকুই। কেমন লেগেছে কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।